হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের গতি চ্যাপ্টারটা নিয়ে কিছু টপিক বেসিক আলোচনা করার জন্য আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ কামরুল হাসান। আশা রাখি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। আর প্রথমে শুরুতে বলে রাখি, এসএসসি পরীক্ষাতে এই যে টপিকটা আছে অধ্যায় দ্বিতীয় থেকে প্রতি বছর 10 মার্কের একটি সৃজনশীল প্রশ্ন আসে। তো সুতরাং এই চ্যাপ্টারটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমরা এই চ্যাপ্টারটা খুব সহজ এবং সুন্দর সাবলীল ভাষায় পড়ব, বেসিক থেকে অ্যাডভান্স সহ পড়ব। তাছাড়া আমাদের বিভিন্ন বোর্ডের বিগত সালের প্রশ্নগুলো একটু সলভ করার চেষ্টা করব। আমি তোমাদের সাথে এই সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করব। আশা রাখি তোমরা আমার সাথে থাকবে, সম্পূর্ণ ভিডিওটুকু দেখবে। আচ্ছা, শুরুতে আমি বলি দ্বিতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে গতি। এটাকে ইংরেজিতে আমরা মোশন বলা হয়। গতি আসলে মূলত যেটাকে বলা হয় যে কোনো বস্তু যদি সময়ের সাথে সাথে তার অবস্থার যেটা পরিবর্তন হয়, তাহলে সেটাকে গতি বলি। আর যদি সময়ের সাথে সাথে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হয়, তাহলে সেটাকে আমরা বলি, পরিবর্তন না হয় সেটাকে আমরা বলি স্থিতি। তাহলে একটা হচ্ছে মোশন আর একটা হচ্ছে রেস্ট, যেটাকে আমরা বলি স্থিতি। আচ্ছা, তাহলে এখন মূলত প্রকৃতপক্ষে পৃথিবীতে কোনো বস্তুই কিন্তু স্থিতিশীল নয়। আমরা প্রকৃতপক্ষে যে বস্তুগুলা চোখের সামনে যেগুলো আমরা দেখি যে আসলে প্রত্যেকটা বস্তুই স্থির। আসলে প্রকৃতপক্ষে কোনো বস্তু স্থির নয়, কারণ আমরা জানি পৃথিবী সবসময় কি ঘূর্ণনশীল। তো পৃথিবী ঘূর্ণনশীল কার সাপেক্ষে? সূর্যের সাপেক্ষে। সূর্যের সাপেক্ষে পৃথিবী সবসময় এসে ঘুরতেছে। এই জন্য পৃথিবী কি সূর্যের সাপেক্ষে গতিশীল। আবার আমরা যদি সে কথাটাকে বলি যে সূর্য কিন্তু স্থির না। সূর্য স্থির নয় কিভাবে? কারণ সূর্য তার গ্রহ, নক্ষত্র, বিশ্ব ব্রহ্মাণ্ড, গ্যালাক্সি, ছায়াপথ নিয়ে সূর্যও কি করতেছে? তার নিজ কক্ষপথে সে ঘুরতেছে। তাহলে প্রকৃতপক্ষে কোনো বস্তুই কি নয়? স্থিতিশীল নয়। তাহলে এই যে দ্বিতীয় অধ্যায়ের মূল টপিকটা হচ্ছে গতি। এই গতির বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে বিশদভাবে। আমরা সে একটু দেখি। আর তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ে গতির যে মূলত যে টপিক নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো হচ্ছে কি সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি এবং দোলন গতি। তাহলে প্রথমে আমরা কি করব? সরলরৈখিক গতি নিয়ে আলোচনা করব। সরলরৈখিক গতি কি? ধরো কোনো একটা বস্তু আছে, তো কোনো একটা বস্তু তুমি কি করলে? ধাক্কা দিলে। তো সেটা কি করলো? সরলরেখা বরাবর কি করলো? চলতে থাকলো। তাহলে কোনো বস্তুর গতি যদি তার সরলরেখা বরাবর কি থাকে? সীমাবদ্ধ থাকে, সেটাকে আমরা বলি সরলরৈখিক গতি। ইংলিশে এটাকে বলা হয় লিনিয়ার মোশন। তাহলে আমরা এটা কি বলতে পারি? যে সরল রৈখিক গতি, এটাকে আমরা বলি লিনিয়ার মোশন। তাহলে সংজ্ঞাটা কি হচ্ছে? যে কোনো বস্তুর গতি যদি কোনো সরলরেখা বরাবর সীমাবদ্ধ থাকে তাকে সরল রৈখিক গতি বলে। যেমন কোনো ব্যক্তিকে ধাক্কা দিলে যদি সে সরলরেখা বরাবর কি থাকে? চলতে থাকে, তাকে
তাকে সরলরৈখিক গতি বলে। ওকে, আশা রাখি তোমাদের সরলরৈখিক গতি বিষয় সম্পর্কে তোমরা জিনিসটা তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আমরা আসি ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিটা কি? তো ঘূর্ণন ইংলিশের হচ্ছে সার্কুলার মোশন। তাহলে সার্কুলার মানে তাহলে আমরা কি বলতে পারি? ঘূর্ণন মানে একটা বৃত্তাকার পথে, তাই না? তাহলে বৃত্তাকার পথে বলতে আমরা কি বুঝতেছি? ধরো তুমি কোন একটা বস্তু কি করলো, একটা নির্দিষ্ট দূরত্বে সে সমান ভাবে সে বৃত্তাকার পথে কি করলো, ঘুরতে থাকলো। তাহলে কোনো একটা বস্তু একটি নির্দিষ্ট দূরত্ব থেকে বৃত্তাকার পথে যদি সে ঘুরতে থাকে, তখন বস্তুর ওই গতিকে আমরা কি ধরনের গতি বলতে পারি? ঘূর্ণন গতি বলতে পারি। তো ঘূর্ণন গতি আমরা অ্যাকচুয়ালি বলতে পারি, ঘূর্ণন গতির উদাহরণটা হচ্ছে কি, তোমার ঘূর্ণন গতির উদাহরণ হচ্ছে পাখার গতি, তাই না? পাখার গতি বলতে পারি। তারপর পাখার গতি, ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটার গতি, ঠিক আছে। আবার তোমার কোনো একটি ব্যক্তি যদি কি করে, সে বৃত্তাকার পথে সে ঘুরতে থাকে, তাহলে বৃত্তাকার পথে সে আবর্তন করে, অথবা সে কোনো দৌড়বিদ যদি বৃত্তাকার পথে সে ঘুরে, তাহলে সেই গতিটা হচ্ছে কি এক ধরনের কি গতি? বৃত্তাকার, ঘূর্ণন গতি। ওকে, আশা রাখি বুঝতে পারছো। তাহলে ঘূর্ণন গতির একটু সংজ্ঞাটা আমরা লিখে নেই। ঘূর্ণন গতি আসলে বলতে কি বুঝিয়েছে? তাহলে আমরা বলতে পারি ঘূর্ণন গতি, সার্কুলার মোশন, কোনো বস্তু কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে, কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে বৃত্তাকার পথে ঘুরলে বস্তুর ওই গতিকে ঘূর্ণন গতি বলে। ঘূর্ণন গতির স্মার্ট উদাহরণ হচ্ছে কি, ঘড়ির কাঁটার গতি, তারপরে হচ্ছে কি পাখার গতি ইত্যাদি। আচ্ছা, এখানে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে পৃথিবীর গতি কি ঘূর্ণন গতি কিনা? আসলে পৃথিবীর গতি ঘূর্ণন গতি নয়, কারণ হচ্ছে পৃথিবী বৃত্তাকার পথে সে ঘুরে না, কারণ হচ্ছে পৃথিবী উপবৃত্তাকার পথে ঘুরে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বৃত্তাকার পথ, তাহলে এটাকে এই পথে যারা ঘুরবে এটা হচ্ছে ঘূর্ণন গতি, আর এটা হচ্ছে উপবৃত্তাকার। তো পৃথিবী উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে পৃথিবীর গতিকে ঘূর্ণন গতি বলা যাবে না। আচ্ছা, এখন আমরা আসি চলন গতি। চলন গতি, আচ্ছা, কোন একটা বস্তু যদি তার কোনো বস্তুর কণা একদিকে সে যেতে থাকে, বস্তু সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে, তখন বস্তুর ওই গতিকে আমরা কোন ধরনের গতি বলবো? চলন গতি বলবো। আচ্ছা, অ্যাকচুয়ালি যদি আমরা একটা গাড়িকে, মনে করো একটা বাস আছে, বাসের চাকাকে বিবেচনা না করে, মানে চাকাটাকে বিবেচনা না করে গাড়িটাকে যদি সামনের দিকে যেতে থাকে, সোজা যেতে থাকে, তাহলে
বাসটা সম্পূর্ণ ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত, তাহলে সে সোজা যেতে থাকে। তাহলে বস্তুর এই গতিটাকেই আমরা কি ধরনের গতি বলবো? চলন গতি বলবো। মানে সে একই সময়ে একই দিকে কি করবে? সামনের দিকে যেতে থাকবে। তাহলে চলন গতি কাকে বলে আমরা একটু লিখে নেই। চলন গতি কোনো বস্তুর গতি যদি কোনো বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে, কোনো বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে অতিক্রম করতে থাকে, তখন বস্তুর এই গতিকে চলন গতি বলে। আচ্ছা, যেমন চাকাবিহীন একটি গাড়ির গতি হচ্ছে চলন গতি। তাহলে আমরা এতটুকু পড়লাম চলন গতি। এখন আসি আমরা পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিটা কি? মানে কোনো একটা বস্তু কি করলো, নির্দিষ্ট সময় পর পর সে একটা নির্দিষ্ট বিন্দুকে কি করলো, সে অতিক্রম করতে থাকলো। যেমন কোন একটা বস্তু কি করলো, একটা নির্দিষ্ট সময় পর পর সে কি করলো, যেমন আমি যদি বলি যে একটা ঘড়ির কাঁটা কি করলো, সে 60 সেকেন্ড পর পর তার সময়ের যে সেকেন্ডে কাঁটাটা সে এখানে 60 সেকেন্ড পর আসলো। সহজ কথা হচ্ছে যে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে অলওয়েজ টাইম ফিক্সড থাকবে। মানে কোনো বস্তুর গতি যদি একটা নির্দিষ্ট সময় পর পর কোনো একটা বিন্দুকে সে কি করে অতিক্রম করে, যেখানে তার সময়টা সবসময় ফিক্সড থাকবে, তখন বস্তুর এই গতিকে পর্যাবৃত্ত গতি বলবো। তো পর্যাবৃত্ত গতির আরো উদাহরণ হচ্ছে যেমন হৃৎপিণ্ডের গতি। তো দেখা যায় হৃৎপিণ্ডটা পাম্পিং হচ্ছে, একটা নির্দিষ্ট সময় তার সময়টা কি থাকতেছে, ঠিক থাকতেছে। এই যে বস্তুর এই গতিকে কি বলবো আমরা? পর্যাবৃত্ত গতি বলবো। আশা রাখি তোমরা বুঝতে পারছো। তারপর আমি যে একটু আগে বললাম যে ঘড়ি কাঁটার গতি, সেটা কি ঘূর্ণন গতিও বলা যাবে, আবার পর্যাবৃত্ত গতিও বলা যাবে। আবার একটা ফ্যান যখন সম্পূর্ণ স্পিডে চলে, তার যখন বেগ বেশি থাকে, মানে একবার সম্পূর্ণ স্পিডে চলে, তখন সে কি করবে, একই সময় বারবার সে কি করতে পারবে, ঘুরতে থাকে। তাহলে সেখানে সময়টা ফিক্সড। তাহলে বস্তুর এই যে পাখার গতিটা সর্বোচ্চ গতিতে চলে, তখন পাখার গতি হচ্ছে কি পর্যাবৃত্ত গতি। তাহলে এখানে পাখার গতিটা ঘূর্ণন গতি, পাখার গতিটা কি পর্যাবৃত্ত গতি। তারপর হচ্ছে পৃথিবীর যে গতিটা, এবার আসি আমরা পৃথিবীর গতি ঘূর্ণন গতি না হয় এখানে পৃথিবীর গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। তাহলে পৃথিবীর গতি পর্যাবৃত্ত গতি কেন? কারণ পৃথিবী সে মনে করো যে এখানে একটা নির্দিষ্ট সময় সে ঘুরতে থাকলো, এখানে ঘুরতে 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 এসে আবার সে এখানে এসে কি করলো, আবার একই সময় কিন্তু সে আসলো, আবার সে ঘুরে ঘুরে আবার একই সময় আসলো। তাহলে বস্তুর এই গতিটাই হচ্ছে, তাহলে আমরা কি বুঝবো, পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতি হচ্ছে আরেক উদাহরণ হচ্ছে আমরা কি বললাম যে ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটা। 2 পৃথিবীর গতি। তারপর কি বলবো, পৃথিবীর গতি। তারপর হচ্ছে হৃৎপিণ্ডের গতি।
তারপর হচ্ছে পেন্ডুলামের গতি, ঘড়ির পেন্ডুলামের গতি, ঘড়ির পেন্ডুলামের গতি। তাহলে অলওয়েজ কি থাকবে? টাইম ফিক্সড। আর উদাহরণ আছে, ঘড়ি পেন্ডুলাম বলতে আমরা বুঝিয়েছি যে আমরা দেখো দেয়াল ঘড়ির নিচে একটা ঘড়ি, একটা পেন্ডুলাম থাকে, দেখো এটা এক বাম দিকে একই সময় মনে করো যে 30 সেকেন্ড, সরি 1 সেকেন্ড, ডান দিকে 1 সেকেন্ড, তাহলে ডানে বামে সেখানে সবসময় কি থাকে? সময়টা ফিক্সড থাকে। তো সহজ কথা হচ্ছে কোনো বস্তুর গতি যদি বৃত্তাকার পথে হোক, উপবৃত্তাকার পথে হোক, যে কোনো পথেই হোক, যদি সময়টা ফিক্সড থাকে তখন বস্তুর এই গতিকে আমরা কি বলবো? পর্যাবৃত্ত গতি, হারমোনিক মোশন, যেটাকে আমরা ইংরেজিতে বলি হারমোনিক মোশন। এখন আমরা আসি চলন গতি। চলন গতি বলতে আসলে কি বুঝিয়েছে? যে কোনো বস্তুর গতি যদি অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে কি করে সে অবস্থান করে, তখন বস্তুর এই গতিকে আমরা কি বলবো? আমরা স্পন্দন গতি বা দোলন গতি বলবো। তাহলে এখন আমরা আসি একটু চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি যে একটা বস্তু কি করলো, সে মনে করো যে একটা শিশু সে দোলনাতে দুলতে থাকলো, তাহলে বস্তু সে কি করলো? সে এখানে অর্ধেক সময় এদিকে গেল আর বাকি অর্ধেক সময় সে এদিকে গেল। তাহলে দেখা গেল কি সে অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে সে কি করলো? অবস্থান করলো। তাহলে বস্তুর এই যে গতিটা আছে, এই গতিকে বলবো আমরা কি? স্পন্দন গতি বা দোলন গতি। অ্যাকচুয়ালি এই স্পন্দন গতিটা বা দোলন গতিটা পর্যাবৃত্ত গতির ন্যায়। কারণ কি? কারণ এখানেও কিন্তু সময়টা অ্যাকচুয়ালি ঠিক থাকে, শুধু একটু ভিন্নতা আছে যে দোলন গতি বা স্পন্দন গতি হওয়ার শর্ত হচ্ছে যে কি এই এটাকে বলা হয় সাম্যবিন্দু। এই যে পয়েন্টটা, এটাকে বলা হয় সাম্যবিন্দু। এই সাম্যবিন্দুর একদিকে বস্তুর অবস্থান, তার গতির অবস্থান করবে, তার বিপরীত দিকে আবার অবস্থান করবে। তাহলে বস্তুর এই যে গতিকে আমরা বলবো স্পন্দন গতি বা দোলন গতি। আশা রাখি তোমরা মোটামুটি আমার কথাগুলো বুঝতে পারছো। বেসিক এই জিনিসগুলো ক্লিয়ার থাকলে আমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবো। তবে এই ক্ষেত্রে বলা বাহুল্য যে তোমাদের পরীক্ষায় আসলে সরলরৈখিক গতি প্রশ্ন এটা আসে না, মূলত সবসময় আসে ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি বা দোলন গতি। এই 4টা ডেফিনেশন পরীক্ষায় অ্যাভেলেবেল, পরীক্ষায় আসে এবং এগুলো থেকে প্রচুর এমসিকিউ আসে। এগুলো আমরা সামনে আরও প্র্যাকটিস করার চেষ্টা করব। আশা রাখি তোমরা আমার সাথে থাকবে। এই বলে আমি আজকের ভিডিও শেষ করতেছি। কালকে অবশ্যই চেষ্টা করব আবার তোমাদের কিছু ক্লাস করার জন্য। আশা রাখি আমার পেজে থাকবে। কামরুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।